হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্র্যাজুয়েশন লার্নিং। আজকে আমরা তোমাদের হিস্ট্রির কোর 3 থেকে ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করব। জনপদ মানে তো তোমরা জানোই যে জন শব্দের অর্থ হচ্ছে মানুষ এবং পদ শব্দের অর্থ হচ্ছে পা, অর্থাৎ যেখানে মানুষের পা মানে মানুষ থাকবে সেটাকেই জনপদ বলে। আর কতগুলো জনপদ মিলেই গড়ে ওঠে মহাজনপদ। তাহলে তোমরা বুঝতেই পারলে যে মহাজনপদ কাকে বলে। এবার দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ মহাবীর ও বুদ্ধদেবের ধর্মপ্রচারকালে উত্তর ভারত বা আর্যবর্তে, এই ভারতকে আর্যবর্ত বলা হয়, কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তি ছিল না। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তি ছিল না। ভারত তখন বিভিন্ন খণ্ডে বিভক্ত ছিল। উত্তর ভারত এই সময় ষোড়শ মহাজনপদ বা 16টি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। সেই সময় ভারতে 16টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উৎপত্তি ঘটেছিল, আর এই 16টি রাজ্যকে আমরা বলছি ষোড়শ মহাজনপদ। এই যে 16টি মহাজনপদের উত্থান ঘটেছিল তা আমরা কোথার থেকে জানতে পারি না, বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় ও জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে এইসব রাজ্যগুলির কথা আমরা জানতে পারি। তোমাদেরকে এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে ষোড়শ মহাজনপদগুলি সম্পর্কে আমরা কোথার থেকে জানতে পারি, তো তোমরা সেটাতে লিখবে যে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় ও জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারি। এবার তোমরা একটু ম্যাপে মহাজনপদগুলোর অবস্থান দেখে নাও, তাহলে তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কোথায় কোন মহাজনপদটা ছিল। তো দেখো, সবচেয়ে উত্তরে ছিল কম্বোজ, এবং যদি বলা হয় সবচেয়ে দক্ষিণে কোনটা ছিল, সবচেয়ে দক্ষিণে ছিল অসমক, সবচেয়ে পশ্চিমে ছিল অবন্তী এবং সবচেয়ে পূর্বে ছিল অঙ্গ। এছাড়াও দেখো, কম্বোজের নিচে রয়েছে গান্ধার, কুরু, পাঞ্চাল, কোশল রয়েছে, মল্ল রয়েছে, বজ্জি রয়েছে, ব্রিজিকে বজ্জি বলা হয়, সুরসেন রয়েছে, মৎস্য রয়েছে, বৎস, চেদি, কাশী এবং মগধ রয়েছে। মগধ ছিল সবচেয়ে শক্তিশালী। এই যে তোমরা 16টি মহাজনপদের নাম জানলে, এই 16টি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল এই মগধ। তাহলে মহাজনপদগুলোর অবস্থান সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেল। এবার দেখো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। তোমরা এখনই ম্যাপে দেখতেই পেলে যে দক্ষিণ ভারতে শুধুমাত্র একটাই মহাজনপদ রয়েছে, সেটার নাম হচ্ছে অসমক। মনে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এক্সামে আসে। এই রাজ্যগুলির অধিকাংশই রাজতন্ত্র শাসিত হলেও ব্রিজি ও মল্ল রাজ্যে প্রজাতন্ত্র ছিল। এই যে 16টি মহাজনপদের নাম তোমরা জানলে, প্রায় সবগুলোই ছিল রাজতান্ত্রিক, অর্থাৎ একজন শক্তিশালী শাসক রাজ্যে শাসন চালাবে। কিন্তু দুটি রাজ্য এর ব্যতিক্রম ছিল, সেগুলি হলো ব্রিজি ও মল্ল। এই দুটি রাজ্য ছিল প্রজাতান্ত্রিক, অর্থাৎ এই রাজ্যগুলি প্রজাদের দ্বারা পরিচালিত হতো। যে রাজ্যে রাজার বদলে জনগণই সর্বোচ্চ ক্ষমতায় থাকবে তাকে প্রজাতান্ত্রিক রাজ্য বলা হয়। তো ব্রিজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক রাজ্য। দেখো, প্রত্যেকটা পয়েন্ট থেকেই তোমরা এখানে এমসিকিউ পেয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্ট তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, এগুলোর থেকে এমসিকিউ আসে। এটাও একটা ছোট প্রশ্ন আসতে পারে যে গৌতম বুদ্ধ কোন মহাজনপদে প্রয়াত হয়েছিলেন। তো তোমরা দেখতেই পাচ্ছ, সহজে অ্যান্সার করতে পারবে যে গৌতম বুদ্ধ প্রয়াত হয়েছিলেন মল্ল মহাজনপদে। এটাও তোমরা মনে রাখবে। 16টি রাজ্যের মধ্যে অবন্তী, বৎস, কৌশল ও মগধ খুবই শক্তিশালী ছিল। 16টি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল অবন্তী, বৎস, কৌশল ও মগধ। এই রাজ্যগুলোর রাজাদের নামটাও একটু জেনে রাখো। অবন্তীর রাজার নাম হচ্ছে প্রদ্যোৎ, বৎসর রাজার নাম হচ্ছে উদয়ন, কৌশলের রাজার নাম হচ্ছে প্রসেনজিৎ এবং মগধের রাজার নাম হচ্ছে বিম্বিসার। নিজ নিজ শক্তি বিস্তারের উদ্দেশ্যে এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে দ্বন্দ্ববিবাদ লেগেই ছিল। সবাই নিজের নিজের সাম্রাজ্য বিস্তারের জন্য একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এবার যেহেতু যুদ্ধ শুরু হয়, তাই অবশ্যই কারোর জয় হবে, আবার কারোর পরাজয় ঘটবে, এবং যে রাজ্য জয়ী করবে সে নিজের সাম্রাজ্য বিস্তারের পথে এগিয়ে যাবে। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে প্রথম দিকে কাশী ছিল শক্তিশালী রাজ্য। পরবর্তীকালে কৌশল কাশী রাজ্যকে অধিকার করে। তো প্রথম দিকে দেখা যায় যে কাশী রাজ্য খুবই শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু পরবর্তীকালে কৌশল কাশী রাজ্যকে অধিকার করে নেয়। কুরু, পাঞ্চাল, অবন্তী, অসমক প্রভৃতি মহাজনপদগুলির শক্তি ধীরে ধীরে হ্রাস পায়।
কুরু, পাঞ্চাল, অবন্তী আরও যেসব মহাজনপদগুলি ছিল তাদের শক্তি ধীরে ধীরে কমতে শুরু হয়। কৌশলের সাথে মগধের প্রায় শতাব্দী ধরে প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। শেষ পর্যন্ত মগধ জয়লাভ করে। কৌশলের সাথে মগধের অনেক দিন ধরে যুদ্ধ চলছিল, কিন্তু শেষে দেখা যায় যে মগধ কৌশলকে পরাজিত করে নিজে জয়লাভ করে। এইভাবে একে একে প্রায় সব রাজ্যগুলিকে পরাজিত করে মগধ সর্বভারতীয় সাম্রাজ্য বিস্তারের পথে অগ্রসর হয়। এইভাবে একের পর এক 16টি মহাজনপদকে পরাজিত করে মগধ শেষ পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মগধ কতটা পাওয়ারফুল ছিল। সমস্ত রাজ্যকে পদান্নত করে শেষ পর্যন্ত মগধই পেরেছিল তার সাম্রাজ্য বিস্তার করতে। ভারতের বিস্তীর্ণ স্থানে এক অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিল মগধ। এরপর কিভাবে মগধের উত্থান ঘটলো সেসব বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এখন একবার তোমরা মহাজনপদগুলোর রাজধানী এবং বর্তমান অবস্থানগুলো দেখে নাও। দেখো, অবন্তী মহাজনপদটির রাজধানী হচ্ছে উজ্জয়িনী, মহিষ্মতি এবং বর্তমান অবস্থান হচ্ছে মালয়। অঙ্গ মহাজনপদটির রাজধানী হচ্ছে চম্পা, বর্তমান অবস্থান পূর্ব বিহার। অসমক মহাজনপদের রাজধানী পোটানা বা পোটালি এবং বর্তমান অবস্থান গোদাবরীর দক্ষিণ তীর। কুরু মহাজনপদের রাজধানী ইন্দ্রপ্রস্থ, বর্তমান অবস্থান থানেশ্বর, দিল্লি, মিরাট। কৌশল মহাজনপদটির রাজধানী হচ্ছে শ্রাবস্তী এবং বর্তমান অবস্থান হচ্ছে লখনৌ, ফৈজাবাদ, গোন্ডা। কাশী মহাজনপদের রাজধানী বারাণসী, বর্তমান অবস্থানও বারাণসী বা বেনারস। কম্বোজ মহাজনপদের রাজধানী হচ্ছে রাজপুর, বর্তমান অবস্থান দক্ষিণ পশ্চিম কাশ্মীর। গান্ধার মহাজনপদের রাজধানী হচ্ছে তক্ষশিলা এবং বর্তমান অবস্থান হচ্ছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডি। চেদি মহাজনপদের রাজধানী হচ্ছে সুকতিমতি, বর্তমান অবস্থান যমুনা ও নর্মদার মধ্যবর্তী স্থান। পাঞ্চাল মহাজনপদের রাজধানী হচ্ছে অহিচ্ছত্র বা কাম্পিল্য এবং বর্তমান অবস্থান বেরিলি, বদায়ুন, ফারাক্কাবাদ। এবং ব্রিজি মহাজনপদের রাজধানী হচ্ছে বৈশালী, বর্তমান অবস্থান মজফ্ফরপুর, উত্তর বিহার। বৎস মহাজনপদের রাজধানী হচ্ছে কৌশাম্বী, বর্তমান অবস্থান এলাহাবাদ। মল্ল মহাজনপদের রাজধানী হচ্ছে কুশিনারা পাবা, এখানে গৌতম বুদ্ধ প্রয়াত হয়েছিলেন এবং এর বর্তমান অবস্থান হচ্ছে গোরখপুর। মগধ রাজ্যের রাজধানী হচ্ছে রাজগৃহ বা পাটলিপুত্র এবং বর্তমান অবস্থান দক্ষিণ বিহার, পাটনা ও গয়া। মৎস্য মহাজনপদটির রাজধানী হচ্ছে বিরাটনগর এবং বর্তমান অবস্থান জয়পুর, আলোয়ার ও ভরতপুর। এবং সর্বশেষে সুরসেন মহাজনপদটির বর্তমান অবস্থানও মথুরা এবং রাজধানীও মথুরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা একবার দেখে নেবে সবগুলো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবে এবং ভিডিওতে লাইক করতে একদমই ভুলবে না।